সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকের এপিসোড, আজকের গল্পের নামকরণ করা হয়েছে দুই তলার ঘর। নতুন একটা ঘর, এতে ঢুকতেই মনের মাঝে একটা অনুভূতি জাগলো। দীপালির মনে হচ্ছে যে কত বছর যাবৎ মনে হয় এই বাড়িটাতে কেউ থাকে না, মানুষ তো থাকে না, একটা কাক পক্ষী কিংবা একটা পাখি পর্যন্ত এখানে দেখা যায় না। সে ভাবলো, যাই হোক, তারপরও এত কম সময়ের মধ্যে এত অল্প টাকায় একটা বাড়ি পেয়ে গেলাম, এর জন্য ভগবানকে ধন্যবাদ জানানো ছাড়া আর উপায় নেই। সত্যি যে হন্য হয়ে খুঁজেছিলাম, আজকের মধ্যেই বাড়িটা না পেলে কি যে লাগতো। দীপালি তখন বাড়ির ভিতরে ঢুকে দেখলো বাড়ির ভিতরটা এত নোংরা হয়ে আছে, মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে, ধুলে বালি। ব্যাগটা এক সাইডে রেখে দীপালি প্রায় 2 ঘন্টা লেগেছে তার ঘরদোর পরিষ্কার করতে। ক্লান্ত হয়ে গেছে। তারপর সে ভাবলো, এত অল্প সময়ের মধ্যে মেয়ে মানুষ একা কিভাবে যে এত একটা সুন্দর বাড়ি পেয়ে গেলাম, এটাই সবচেয়ে বড় কথা, এটাই বড় কথা। আমার বাড়িটা খুব প্রয়োজন ছিল। আর যাই হোক, অপরিষ্কার হোক আর যাই হোক, বাড়ি তো একটা হয়ে গেল। এত অল্প টাকার মধ্যে একটা বাড়ি পাওয়া তো আজকাল খুব দুষ্কর। যাই হোক, বাড়িটা যখন পেয়ে গেছি, অন্তত একটা জায়গা থেকে আমি বাঁচলাম। দীপালি নতুন চাকরি করবে। লেখাপড়ার সময় অল্প সময়ে তার বাবা মা মারা যায়, চাচা চাচির কাছে বড় হয়। সেই দিন থেকে দীপালি, তার মনের মধ্যে একটা স্বপ্ন থাকে, লেখাপড়া করে একটা চাকরি করে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করবে, নিজের পায়ে দাঁড়াবে। এই স্বপ্ন নিয়ে সেই গ্রাম থেকে শহরের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে একটা চাকরি পায়। চাকরি ইন্টারভিউ দেওয়ার পর তাকে আবার পোস্টিং করে দেয় সে বান্দরবনে পোস্টিং করে দেয়। বান্দরবন সে চলে যায় এবং মাত্র একদিন হাতে রেখে, জয়েনের ডেট একদিন হাতে রেখে আগের দিন সে বান্দরবনে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর এই দোতলা বাড়িটা সে পায় এবং দোতলা বাড়ির যে মালিক, তার সাথে যেতে যেতেই কথা হয়। দীপালির একটা ভাগ্য, দীপালি যে বাস থেকে যখন বান্দরবনে যাচ্ছিল, ঠিক তখনই তার পাশে বসা ভদ্র মহিলা সাথে কথা বলতে 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 একটা সময় ওই ভদ্র মহিলা দীপালিকে জিজ্ঞাসা করে, তুমি কি রাঙামাটি যাচ্ছ? জি জি পিসিমা, আমি রাঙামাটি যাচ্ছি। তো ওখানে কি করতে যাচ্ছ তুমি? জি, আমার ওখানে চাকরি হয়েছে, আমার আজকের মধ্যে গিয়ে বাড়ি খুঁজতে হবে, বাড়ি বের করতে হবে, তারপর আমার রাত যাপন করতে হবে, অন্যথায় আমার যে কি হবে আমি বুঝতে পারছি না। ভদ্রমহিলা তখন বলছে, তুমি যদি মনে না করো, তুমি যেখানে জব করবো, চাকরি নিয়েছো, তার থেকে একটু দূরে আমার একটা দোতলা বাড়ি আছে, চাইলে তুমি সেখানে উঠে যেতে পারো। দীপালি তখন বলছে, তাহলে তো ভালো হয় মাসিমা, তাহলে তো অনেক ভালো হয়, তাহলে কত ভাড়া দিতে হবে? ভদ্রমহিলা তখন বলল, ভাড়ার কথা পরেই দেই, তুমি চাবিটা নিয়ে যাও, আগে ওখানে যাও, অপরিষ্কার হয়ে আছে দেখে শুনে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে থাকো, তারপর একদিন এসে তোমার সাথে ভাড়া মিটিয়ে নেব। দীপালি তখন ভাবলো, কি অবাক, আমার কাছে ভাড়া চাইলো না, অথচ বাড়ির চাবি পর্যন্ত দিয়ে দিচ্ছে। একদিকে দীপালির চিন্তা হলো যে আজকের মধ্যে আমাকে বাড়ি খুঁজে বের করতে হবে, আর দ্বিতীয় চিন্তা, ভদ্রমহিলা এত দ্রুত কেন চাবি দিয়ে দিল। তো দীপালি অত আগে পিছিয়ে নাচে চাবি নিয়ে নিল। ব্যাস, বাস থেকে নেমে একটা রিক্সা ধরে সোজা ওই দোতলা বাড়িটা পেয়ে গেছে। বারবার ভগবানকে যেন ধন্যবাদ জানাতে একটু ভুল করছে না। যাই হোক, 2-3 ঘন্টার মধ্যে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো সে বাইরে থেকে খাবার নিয়ে গিয়েছিল। 8-9টা বেজে যাওয়ার পর তার মনে হলো যে এখন কাকিমাকে একটা ফোন দেওয়া যায় যে আমি বাড়ি পেয়েছি, কাকিমা হয়তো বা চিন্তা করবে।
দীপালি তখন কাকিমাকে ফোন দেয়। রিংটা বেজে উঠতে কাকিমা ওপার থেকে বলছে, কি রে, তুই বাড়ি পেয়েছিস? তোকে নিয়ে যে কত টেনশনে আছি, এত রাতে মেয়েটা গেলি সেই পার্বত্য জেলায়, সেখানে গিয়ে কোথায় থাকবি, কি করবি, একদম চিন্তায় তো শেষ হয়ে গেলাম রে। দীপালি তখন বলছে, কাকিমা কাকিমা ধন্যবাদ ভগবানকে যে আমি আসার পথে গাড়ির মধ্যে এক ভদ্র মহিলার সাথে আমার দেখা হয় এবং তার সাথে কথা হয় এবং তার বাড়িটা আমাকে ভাড়া দেয়। তো ভালোই তো হলো রে, এ তো ভাগ্য রে, জল না চাইতে বৃষ্টি পেয়ে গেলি। আচ্ছা যাক, ভালোই হয়েছে তুই উঠেছিস, তো রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? দীপালি তখন বলছে, না কাকিমা, রাস্তায় কোনো সমস্যা হয়নি, খুব সুন্দর মতো এসেছি। একথা বলতে 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 দীপালির চোখে অনেকটা ঘুম চলে আসে। তো ওপার থেকে কাকি বলছে, ঠিক আছে, রাত হয়েছে, আমি মোবাইলটা ছাড়ছি, তুই যা, খেয়েছিস? আর খেয়ে থাকলে ঘুমিয়ে পড়, কালকে তোর জয়েনের ডেট। যা যা যা, রাত জাগিস না, রাত জাগলে তোর শরীরটা খারাপ করতে পারে, তুই ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। এ বলে কাকিমা ওপার থেকে দীপালির লাইনটা কেটে দেয়। দীপালি তখন ঝিমোচ্ছিল। দিনের বেলা অনেক ক্লান্ত, দিনের বেলা অনেক পরিশ্রম করছে দীপালি, একটু ঘুমিয়ে যায়। ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা সাড়ে 12টা বাজে। হঠাৎ করে অচমকাই দীপালির ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই সে বিছনায় বসে পড়ে। বসে পড়ার সাথে সাথে হঠাৎ করে কোনো একটা মহিলার কান্নার শব্দ তার কানে ভেসে আসছে। চোখ কসলাতে কসলাতে দীপালি তখন বলল, এত রাতে মহিলার কান্না কেন? আশেপাশে তো কোনো বাড়িও নেই যে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে সেই সুবাদে মহিলাটা কাঁদছে। তো দীপালি একটু সাহসের সাথে জানালাটা খুলে তাকিয়ে দেখলো, না, কান্নার শব্দটা একদমই থেমে গেল। কান্নার শব্দটা তার কানে আর আসছে না। দীপালি আবার জানালাটা বন্ধ করে শুতে যাবে এরকম একটা প্রিপারেশন, হঠাৎ করে তার বাইরে থেকে আবার কান্না শব্দ পায়। তো সে একটা বিরক্তই হচ্ছিল। হঠাৎ করে সে ভাবলো যে এখন আর ঘুমাবো না, বাথরুমের থেকে আমি চোখে জল দিয়ে আসি। তো দিনের বেলা বাথরুমটা সে পরিষ্কার করতে মনে ছিল না। তো হঠাৎ করে সে ভাবলো যে আমি এত ব্যস্ত ছিলাম রুম টুম পরিষ্কার করতে, বাথরুমটা তো একবার দেখেও নিলাম না। তো বাথরুমটা চোখে জল ছিটানোর জন্য বাথরুমের পাশে যায়। বাথরুমটা বাইরে থেকে লাইটটা অন করে বাথরুমে ঢুকে দেখলো যে বাথরুমটা এত স্বচ্ছ ঝকঝকে পরিষ্কার, মনে হলো যে বাথরুমটা প্রতিনিয়ত এখানে ব্যবহার হচ্ছে। তখন দীপালি ভাবলো, যাই হোক, বাথরুমটা আমার পরিষ্কার করতে হলো না, বাথরুমটা তো বেশ সুন্দর। তবে এখানে যেহেতু থাকে না, ও ভদ্রমহিলা বললো কেউ অনেকদিন যাবৎ, তো বাথরুমটা এত পরিষ্কার হলো কি করে? ও কথা বলতে দীপালি ভাবলো, যাই হোক, হয়েছে, যা পরিষ্কার আছে তো পরিষ্কার আছে, এ বলে চোখে জল টল দিয়ে আবার দীপালি রুমে চলে আসলো। দীপালি কলটল কিন্তু পরিষ্কার করে বন্ধ করে আসছে। হঠাৎ করে রুমে ঢুকে দরজা দিতে বিছনায় যেতেই আবার জল পড়ার শব্দ শুরু হলো। মনে হয় যে ওই ট্যাপ দিয়ে সকল জল মাটিতে গড়িয়ে পড়ছে, এরকম একটা অবস্থা। তখন দীপালি মনে করলো, আমি কি আজ জলের কলটা বন্ধ করে আসলাম নাকি? না, বন্ধ করিনি। এই কয়েকবার চিন্তা করতেই সে আবার বাথরুমের দিকে ফিরে গেল। বাথরুমে ফিরে গিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলতেই দেখলো যে না, এক ফুটাও জল পড়তেছিল না। তাহলে জলের শব্দটা আসলো কোত্থেকে? যাই হোক, দীপালি আবার ঘরে ফিরে আসে। এই অসঙ্গতিগুলো দীপালি খুব ক্যাজুয়ালি চিন্তা করে দেখছে যে হঠাৎ মহিলার কান্না, আবার জল পড়ার শব্দ, আসলে হচ্ছেটা কি? তো দীপালি আবার শুতে গেল। শুতে যাওয়ার পর দীপালি আবার সেই জলের শব্দটা শুনতে পেল। মনে হচ্ছে সে সকল জল পড়ে সব শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ করে দীপালি দরজাটা খুলে আবার জলের ওখানে গিয়ে দেখলো জল পড়ছে না, জল পড়ছে না, কিন্তু জলের বদলে মনে হচ্ছে তাজা রক্তগুলো ওই ট্যাপ দিয়ে পড়ছে। তখন দীপালি হঠাৎ করে সেখানে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হতেই সারা রাত ওইভাবে চলে গেল। যখন সে চোখ খুলে দুনিয়ার আলো দেখতে পেল, তখন সে নিজেকে আবিষ্কার করলো তার রুমের ভিতরে। দেখলো যে
বাসে যে পরিচিত যে মহিলাটা বাড়িওয়ালা তার পাশে দাঁড়িয়ে আছে এবং দুজন মানুষ দাঁড়িয়ে আছে। বাড়িওয়ালি তখন জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছিল? তোমাকে আমরা ওই বাথরুমের কাছ থেকে তো উদ্ধার করেছি অজ্ঞান অবস্থায়। বলে বলো, আমি বাথরুমের এখানে কি অজ্ঞান হয়ে গিয়েছিলাম? আমি কিভাবে গিয়েছিলাম? বাড়িওয়ালা অবাক হয়ে এলো যে তোমাকে তো আমরা ওখানেই পেয়েছি, ওখান থেকে তো তুলে আনা হয়েছে তোমার, বলো তো আসলে কি হয়েছে? তখন দীপালি বলছে, বিশ্বাস করুন, আমি রাতে যখন ঘুমাতে যাই তখন এই বাইরে আমি একটা মহিলার কান্না শুনতে পাই। আবার যখন আমি বাথরুমে জল ছিটাতে যাই, জল ছিটিয়ে ঘরে আসি, তখন আবার বাথরুমে জলের শব্দ পাই, মনে হচ্ছে যে সকল জল পড়ে যাচ্ছে বালতির মধ্যে। তখন সে ওই কথাগুলো ওই বাড়িওয়ালাকে বলতে থাকে। তখন ওই ভদ্রমহিলাকে এ কথাগুলো বলতে থাকে দীপালি। বলতে বলতে ভদ্রমহিলা বলছে, রাতে হয়তোবা তুমি কি দেখেছো, এখন সেটাকে ভয় আকারে নিয়ে হয়তোবা ভয় পাচ্ছ। ওইসব কিছু নেই, অত ভয় পেলে চলবে কি করে? চলো, তুমি তো কিছু খাওনি, তোমার জন্য আমি কিছু খাবার রান্না করে নিয়ে এসেছি, তুমি খাবার খাও, তারপর তোমার তো অফিসে যেতে হবে, অফিসে চলে যাও, ওইসব কিচ্ছুই হবে না। দীপালি তখন সুস্থ হয়ে স্নান টান সেরে নাস্তা খেয়ে তার অফিসের কাজে চলে যায়। অফিসে গিয়ে সারাক্ষণ সেই রাতেরই স্বপ্ন, রাতেরই বাস্তবতা যে কি ঘটেছে এই কথাগুলো তার মনের মধ্যে বারবার আসতে থাকে। তো অফিসের কাজ ছেড়ে একথা ভাবতে হঠাৎ করে রাস্তা দিয়ে আসতেছিল চলন্ত রাস্তা, অনেক গাড়ি। তো দীপালি যখন রাস্তাটা পার হবে হঠাৎ করে ও কথা ভাবতে একটা প্রাইভেট কারের সামনে এসে পড়ে যায়। প্রাইভেটটার জোর গতিতে একটা ব্রেক কষে, ব্রেকটা কষার সাথে সাথে দীপালি তার সামনে তার গাড়িটার হালকা একটু টাচ খায়। নেমেই তখন ওখানে ভদ্রলোক রিপন বলছে, আচ্ছা বলুন তো, আপনার কি কোনো জ্ঞান নেই? এখন তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, তখন কি হতো বলুন তো? আমাকে হয় পুলিশে ধরতো, আপনি মারা যেতেন। একটু চোখ কান খুলে তো রাস্তায় আসতে হয়। আশ্চর্য, আপনারা স্মার্ট একজন মানুষ, আপনারা যদি এইভাবে চলেন বাকিরা কিভাবে চলবে? একথা বলেই রিপন দীপালিকে বলে যে আসলে কি হয়েছে আপনার বলুন তো আমাকে। আপনি ওপর চিন্তা ভাবনা করে বাড়ি থেকে কি সমস্যা হয়েছে, বা এক্সাম আছে সামনে, না আপনার জবের কোনো ক্ষতি, কোনো একটা কিছু হয়েছে? এভাবে চিন্তা করতে করতে এই রাস্তায় কি কেউ এভাবে হাঁটে? এটা করা ঠিক না। দীপালি তখন রিপনের মুখের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। এই যে আপনাকে বলছি, হঠাৎ করে মনে হয় যে একটা হুশ ফিরে বলতে, জি আমাকে বলছেন? তো আপনি এভাবে রাস্তায় হাঁটছিলেন কেন? আমি ঠিক জানি না আমি কেন হাসছিলাম। আপনার নামটা জানতে পারি? জি, আমার নাম রিপন। জি, আপনি কি আমাকে একটু লিফট দিবেন? এখান থেকে একটু সামনে আমার দোতলা বাড়িটা, আমি ওখানে ভাড়া থাকি, নতুন এসেছি, আমাকে একটু লিফট দেবেন ওখানে? রিপন তখন চিন্তা ভাবনা করে ভাবলো, যাই হোক, মেয়েটাকে একটা লিফট দেওয়া যেতে পারে। তো ও উঠে বসার পর তাকে লিফট দিয়ে বাড়ির সামনে চলে গেল। হঠাৎ করে গাড়ির ভিতরে থাকতেই জানালা দিয়ে যেমন দীপালি দেখতে পেলো যে ওই বাড়িওয়ালি কাকিটা তাকে জিজ্ঞাসা করছে, তাড়াতাড়ি এসো। দিয়ে বলছে, কাকিমা আমি আসছি, দাঁড়ান। রিপন তখন বলল, আপনি তো অস্থির হচ্ছেন, এই দেখছেন না আমার বাড়িওয়ালা ডাকছে, দ্রুত গাড়ি চালান। আরে গাড়ি তো চালাবো, গাড়ি তো এখানেই আছে। সে দৌড়ে সোজা বাড়ি দোতলায় উঠে গেল। আমি অবাক হলাম, মেয়েটাকে আসছো পাগল নাকি? আমাকে এতটুকু ধন্যবাদ জানালো না, চলে গেল। তো আমি তাকে বোঝার জন্য, জানার আগ্রহটার জন্য আমি বাড়ি থেকে ঢোকার চেষ্টা করলাম। আবার ভাবলাম, এভাবে কি আমাকে কোনো ফিটিং দেবে নাকি, ব্ল্যাকমেল করবে নাকি? আবার ভাবলাম, না, মেয়েটাকে তো দেখে ভদ্রই মনে হয়, যাই একটু ভিতরে যাই। তো দরজাটা নক করে আমি ভিতরে গিয়ে, আপনি কোথায়, আপনি আছেন? হ্যালো, আপনি কি আছেন? তো এ কথা বলতে মেয়েটা দৌড়ে, ও আমি আপনাকে না বলেই চলে আসলাম, দুঃখিত, একদম দুঃখিত। না, আপনি যে অস্থিরতা দেখালেন, ভাবলাম উপর থেকে কে যেন একটা ডাকছে। ওই আমাকে তো কেউ ডাকেনি, আমি তো নিজেই চলে আসলাম।
রিপন তখন ভাবে, এটা কি করে সম্ভব? ও তো দৌড়ে আমার কাছ থেকে আসলো, এখন আবার বলছে যে আসেনি, হচ্ছেটা কি এটা? রিপন তখন ভাবে যে আসলে আপনার কি কোনো অসুখ করেছে যে আপনি মন ভোলা অনেক কিছু ভুলে যাচ্ছেন? আসলে সমস্যাটি কি আপনার, বলুন তো আমাকে। দীপালি তখন রিপনকে গত রাতের কথাগুলো বলে। রিপন অনেকটা তাকে বন্ধুর মতোই মনে করে। রিপন তখন বলছে, আপনি আমাকে একজন ভালো বন্ধু মনে করতে পারেন, বন্ধু মনে করে আমাকে ওই আপনার ঘটনাগুলো খুলে বলতে পারেন, আমি আপনার ঘটনাগুলো শুনতে আগ্রহ আছি। তো যাই হোক, রিপনকে দীপালি কথাগুলো খুলে বলে, যেহেতু গতকাল রাতে আমি ঘুমিয়ে থাকার অবস্থায় একটা মহিলার কান্না পাই, এবং আমি বাথরুমে জলের শব্দ পাই, এবং বাথরুমে গিয়ে আমি দেখি যে জল পড়ে না, এবং পরবর্তীতে আবার যখন জলের শব্দ পাই তখন গিয়ে দেখি যে জলের বদলে রক্ত পড়ছে। রিপন তখন অবাক হয়, আপনি কি বলছেন এসব? যে বিশ্বাস করুন, প্লিজ আজকে আমার সাথে একটু থেকে যান না। রিপন তখন, এসব কি বলছেন? আপনি মেয়ে মানুষ, আপনার সাথে থেকে যাব মানে? বলছে, না, আপনি অন্তত সন্ধ্যা পর্যন্ত থেকে যান প্লিজ, আমার ভীষণ ভয় করছে। রিপন তখন বলে, মেয়েটাকে একা রেখে চলে যাব? রিপন তখন বলল, আপনি বাড়িটা ভাড়া নিলেন জেনে না জেনে, কিভাবে ভাড়া নিলেন? সো থেকে যান না। তখন রিপন ওর ঘরে শুয়ে আছে, ও হাত মুখ ধুতে বাথরুমে চলে গেল। বাথরুমে চলে গিয়ে বিশালভাবে একটা চিক্কুর এর শব্দ বলো। রিপন তখন দৌড়ে বাথরুমে গিয়ে দেখলো যে দীপালি অজ্ঞান হয়ে গেছে বাথরুমে তখন কিছুই নেই। দীপালি তাকে খুব দ্রুত ঘরে নিয়ে এসে চোখে মুখে জলের ফোঁটা দিল। দীপালির চোখ খুলতেই বলল, আমি কিছু করিনি, আমাকে মারবেন না। রিপন তখন বলল, এসব কি বলছেন আপনি? হঠাৎ করে দীপালি বলল, আমি বাথরুমে যাওয়ার পর কি জানি আমার গলা চেপে ধরলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। রিপন তখন ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেয়নি। রিপন ভেবে নিয়েছে এটা কোনো স্বাভাবিক বাড়ি নয়। তো হঠাৎ করে রিপন দীপালিকে এখান থেকে কোথায় নিয়ে যাবে? দীপালি সাহসিকতার সাথে সিদ্ধান্ত নেয় যে এই রাতে আজকের এই বাড়িতে থেকে যাবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রাতে বাড়িতে থেকে কালকে একটা যা হবার হবে। রিপন তখন বাড়িতে থেকে যায়। রিপন একজন পুরুষ, তারপর তার ইন্দ্রিয়কে কন্ট্রোলে রেখে দীপালির রুমেই গল্প করতে থাকে সারা রাত। তো দীপালি বলে যে, রিপন আপনি দোতলায় ঘুমাতে পারেন, দোতলায় একটা রুম আছে, দোতলায় আপনি ঘুমাতে পারেন। তো রিপন বলল, ঠিক আছে, ভালোই হয়। রিপন দোতলায় চলে যায়। দোতলা যেতেই হঠাৎ করে রিপন শুনতে পায় আবার সেই মহিলার কান্না। তখন রিপন ভাবছিল যে এটা নিশ্চয়ই দীপালির কান্না, দীপালি কান্নাকাটি করছে। তো রিপন নিচে নেমে আসে, দেখে দীপালি শুয়ে আছে, দীপালি দিব্যি ঘুমে যাচ্ছে। তো সে উপরে যেতেই আবার দীপালির শব্দ পায়, আবার দৌড়ে আসে। এই করতে করতে মধ্যরাতে একটা সময় রিপন সিদ্ধান্ত নেয় যে রিপন দীপালির রুমেই থাকবে। দীপালিকে ডেকে তোলে এবং পাশে আসে। তো এবার দুজন যখন গল্প করতে গেছে, হঠাৎ করে সে বাথরুম থেকে আবার বিকট জলের শব্দ আসছিল। আসতে হঠাৎ করে রিপন আর দীপালি যখন বাইরে যায়, বাইরে গিয়ে দেখে বাথরুমের নিচে অজস্র জ্বলন্ত একদম চাঁদা রক্তগুলো বেরিয়ে আসছে। রিপন তখন ভয় পেয়ে যায়, তারা দৌড়ে থেকে ওই বাড়ি থেকে বের হয়ে যায়। পিছন থেকে কি যেন ডাকছে, কোথায় যাচ্ছিস? এখানে থাকবি না? কোথায় যাচ্ছিস? থেকে যা, কটা দিন থেকে যা, এই দোতলা বাড়িতে কেউ থাকে না, তোর তো অনেক সাহস হয়েছে, থেকে যা দোতলা বাড়িতে। এই কথা যখন পিছন থেকে কে যেন একটা কান্না করে করছিল, তখন হঠাৎ করে রিপন পিছনে তাকিয়ে দেখে যে কিছু বিবর্ষ চেহারার মানুষ তাদেরকে এইভাবে ডাকছে। রিপন তখন তাকে নিয়ে সে রাতের বেলা একদম দৌড়ে ওখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর তার গাড়িটা ওখানেই থেকে যায়। তখন সে সাহস পাচ্ছিল না, তখন ঘুরে গিয়ে গাড়িটা নিয়ে দীপালিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এবং পরের দিন সেই বাড়িতে এসে দেখে সেই বাড়িওয়ালার নিথর দেহটা ওই বাথরুমের মাঝে পড়ে আছে।
আসলে বাসে যেদিন এসেছিল দীপালি, সেই দীপালির সাথে যে কথা হয়েছিল যে মহিলাটার, সেই মহিলাটা নাকি আরও 20 বছর আগেই মারা গিয়েছিল। তখন সেখানে লোকজন জড়িত হয়। লোকজনের কাছে তখন দীপালি ওই কথাগুলো বলে যে ওনার সাথে আমার বাসে পরিচয় হয় এবং সেই বাসের পরিচয় বাড়িটা বাড়া হয়, আমি সেখানে থাকি। তখন ওই লোকগুলি বলছিল যে এখানকার এই বাড়িওয়ালা আরও 20 বছর আগে তার স্বামীর সাথে ঝগড়া করে এই বাড়িতে আত্মহত্যা করেছিল, বাথরুমে গিয়ে ফাঁসি গলায় ঝুলিয়ে মারা গিয়েছিল। সেই থেকে এই বাড়িতে আর কোনো দিন কেউ থাকেনি। আপনারা ঠিকই চলে আসছেন, ঠিকমতো বেঁচেও গেলেন। এই বাড়িতে আর কোনো দিন কেউ ভাড়া নিতে অজস্র মানুষ এখানে এসে এরকম বিপদের সম্মুখীন হয়ে আজকে কত বছর যাবৎ এই বাড়িতে আর কেউ আসে না। সত্যিকার অর্থে বাসে যার সাথে কথা হয়েছিল সেটাই ছিল এই বাড়ির অশুভ আত্মা আপনাকে এই বাড়িতেই আপনার একাকিত্ব সুযোগ নিয়ে এই বাড়িতে আপনাকে ভাড়া দিয়েছিল এবং আপনার সাথে এটা করেছিল। দীপন আর দীপালি তখন সেই দিনেই সেই বাড়ি থেকে চলে যায় এবং সেই বাড়ি থেকে বিদায় নেয়। সো বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবে যদি ভালো লাগে, এবং তোমাদের যদি গল্প পাঠানোর ইচ্ছা থাকে আমাদের মেইলে পাঠাতে পারবে।